এরকম একটা ড্যাশবোর্ড তৈরি করতে যে যে স্টেপ গুলো ফলো করা লাগে, যেমন প্রথমত হচ্ছে আমাদের একটা ডাটা শিট লাগবে, যে শিটের মধ্যে হচ্ছে ডাটা এন্ট্রি করতে হবে। এবং ওই শিট থেকে হচ্ছে আমাদের একটা পিভট টেবিল তৈরি করতে হবে। আমাদের এই ড্যাশবোর্ডে যে সুন্দর সুন্দর চার্ট গুলো দেখতে পাচ্ছি আমরা, এই প্রত্যেকটা চার্টের জন্য ডাটা সামারাইজ করে একটা টেবিল তৈরি করতে হয়। তো এটা হচ্ছে আমরা পিভট টেবিলের মাধ্যমে করব। তারপর পিভট টেবিল থেকে এরকম চার্ট গুলো তৈরি করব। তারপরের স্টেপ হচ্ছে ওই চার্ট গুলোকে আমরা এরকম একটা সাথে নিয়ে এসে একটা ড্যাশবোর্ডের রূপ ধারণ করবো আর কি, একটা ড্যাশবোর্ড তৈরি করব একদম এরকম সুন্দরভাবে গুছিয়ে একসাথে করে নিয়ে আসবো। তার পরবর্তীতে আমরা এই যে বিভিন্ন, এই যে আমরা এদিকে দেখতে পাচ্ছি বিভিন্ন স্লাইসার, আমাদের ডেট সিলেক্ট করার জন্য, গ্রুপ, ইউনিট, টেবিল এইসব সিলেক্ট করার জন্য আমরা এরকম কিছু সুন্দর সুন্দর স্লাইসার নিয়ে আসবো, এবং স্লাইসার গুলো কিভাবে কাস্টমাইজ করতে হয় ওই জিনিসগুলো আমরা দেখবো। তার পরবর্তীতে পরের স্টেপ হচ্ছে এই যে এখানে কিছু বাটনস আছে, যেমন ক্লিয়ার, হ্যাঁ, রিফ্রেশ, সেভ, এরকম কিছু বাটন আছে। আমরা জানি পিভট টেবিলের ডাটা গুলো কিন্তু ফর্মুলার মতো অটোমেটিক্যালি আপডেট হয় না, যার কারণে একটা রিফ্রেশ দিতে হয়। তো বারবার ওই ডাটা ট্যাব থেকে যে রিফ্রেশ দেওয়াটা আমার মনে হয় একটু হ্যাসেলের বিষয়, বা অনেকে যারা ড্যাশবোর্ডটা নতুন ইউজ করবে তাদের ক্ষেত্রে ইউজার ফ্রেন্ডলি হবে না। সো আমরা এই জন্য একটা রিফ্রেশ বাটন রাখছি, ওই রিফ্রেশ বাটন থেকে হচ্ছে ক্লিক করে সম্পূর্ণ ডাটাবেসটাকে রিফ্রেশ করা যাবে। তো আমরা একটা সেভ বাটন রাখছি হাতের কাছে, যাতে খুব দ্রুত রিফ্রেশ দেওয়ার পরেই সেভ করে রাখা যায়। তারপর এখানে ড্যাশবোর্ডের একটা ডাটাবেসের একটা লিঙ্ক থাকবে, যেটার মধ্যে ক্লিক করলে আমাদের ওই ডাটাবেসে চলে আসবে, এখানে আমরা ডাটা এন্ট্রি করব। তো আমাদের প্রথম ফার্স্ট স্টেপ যেটা, সেটা হচ্ছে আগে এইরকম একটা ডেটা শিট তৈরি করা, যেখানে হচ্ছে আমাদের যেই ডাটাগুলো, ওই ডাটাগুলো এখানে থাকবে, এরকম একটা শিট তৈরি করা। ঠিক আছে, বুঝতে পারছেন? হুম। জি। আমি নতুন একটা শিট নিয়ে নিই, কন্ট্রোল এন প্রেস করে নতুন একদম একদম ব্ল্যাঙ্ক একটা শিট নিয়ে নিলাম। এবং এটার নাম দিয়ে দিলাম হচ্ছে ডাটা শিট। ওকে, আমরা এখানে হেডিং গুলো লিখে ফেললাম, আমাদের যে টেবিলটা থাকবে ওই টেবিলের সম্পূর্ণ হেডিং গুলো এখানে আছে। তার পরবর্তীতে হচ্ছে আমরা এটাকে একটা টেবিলে ক্রিয়েট করব, যেহেতু আমরা এটাকে একটা ডাটা শিট বানাবো, যাতে আমরা এখানে নিচে যখন এন্ট্রি করবো অটোমেটিক্যালি টেবিলের আন্ডার এটা চলে আসবে। এই জন্য আমরা পুরোটাকে এভাবে সিলেক্ট করে কন্ট্রোল প্রেস করে হচ্ছে আমরা টেবিল ফরম্যাট করে নেব। যেহেতু আমাদের এখানে একটা হেডার আছে, সো এই জন্য আমাদের যে মাই টেবিল হেজ এ হেডার, এটা একটা চেকবক্স দিয়ে ওকে প্রেস করব, তাহলে আমার এটা একটা টেবিল ফরম্যাটে চলে আসবে। কিভাবে বুঝবো টেবিল ফরম্যাটে আসছে? যখন আমি এই টেবিলের মধ্যে ক্লিক করবো, তখন আমার এখানে একটা নতুন ট্যাব চলে আসবে, টেবিল ডিজাইন নামে। তো বাইরে যখন আমি কোনো, বাইরে যদি কোথাও ক্লিক করি, তাহলে কিন্তু আমার এই ট্যাবটা এখানে আসবে না। আমি যখন এটার মধ্যে ক্লিক করবো তখনই আমার এই যে ট্যাবটা এখানে শো হবে, আদারওয়াইজ এটা শো হবে না। তারপর এখান থেকে এই যে ফাইন্ডিংস এর যে ফিল্টার বাটন গুলো, আমরা এখন আপাতত চাইলে রাখতেও পারি, নাও রাখতে পারি, আমরা এখন দরকার নেই, পরবর্তীতে এটা লাগলে আমরা এখান থেকে টেবিল ডিজাইনে যাব, এই যে ফিল্টার বাটন এটা চেক দিয়ে দিলে এটা চলে আসবে। আচ্ছা, এই যে এখানে প্রথম হচ্ছে আমাদের ডেট, আমরা যদি এটাকে কি কি কাজ করা যায় এখানে, হ্যাঁ, আমার এখানে কিছু কলাম হচ্ছে হাইড করা আছে, আমি এগুলো আগে উঠাই দিই, তাইলে বুঝতে পারবেন যে এখানে ভিতরে কি কি কাজ করা লাগবে। আমরা এখানে একটু ডেট ইয়ার মান্থটাকে আলাদা করে নিছি। কেন আলাদা করে নিছি আমাদের ওই ড্যাশবোর্ডে আসলে বুঝতে পারবেন কেন আলাদা করে নিছি। এই যে এখানে দেখেন আমাদের ডে শুধুমাত্র এখানে 1 2 3 4 আসতেছে, মানে আমাদের যেই দিনের তারিখটা আমরা সিলেক্ট করব শুধু ওই তারিখটাই আসতেছে। আবার মান্থের এখানে শুধু ওই মাসের নাম, এবং ইয়ারের এখানে শুধু ওই ইয়ারটা আসতেছে। এরকম ভাবে আলাদা আলাদা ভাবে আমরা হচ্ছে আমাদের এই শীটের মধ্যে করে নেবো। যখন আমরা এই ডেটটা এন্ট্রি করব, তখন এখানে ডেটের ডেটা চলে আসবে, মান্থটা এখানে এক্সটেন্ড হয়ে আসবে, ইয়ারটা এখানে এক্সটেন্ড হয়ে চলে আসবে। এই ফর্মুলাটা কিন্তু আমরা এর আগে শিখছিলাম, সেটা হচ্ছে কি টেক্সট ফর্মুলা দিয়ে, তাই না? যদি আমি এখানে ধরেন হচ্ছে আজকের ডেটটা লিখি, এটা হচ্ছে আমার আজকের ডেট। এবার এখান থেকে আমি শুধুমাত্র এই যে আজকে 13 তারিখ, এই 13 তারিখটা এখানে এক্সটেন্ড করে নিয়ে আসবো, এখানে শুধুমাত্র অনলি 1300 হবে। ঠিক আছে। আবার এখানে হচ্ছে ওই যে 7 মাস, শুধু ওই 7 মাসটা এখানে শো হবে। ইয়ারের এখানে 2025, শুধু 2025টা এখানে শো হবে। মানে আমি একটা জায়গায় ইনপুট দিতেছি, তিনটা জায়গায় সেই ইনপুটটা ডিভাইড হয়ে চলে আসবে। তো আমরা শুরু করি, ইকুয়াল টেক্সট, প্রথমে হচ্ছে ভ্যালু, আমার এই যে ভ্যালুটা এটা কি ফরম্যাটে আমি রাখবো, শুধুমাত্র ডেট ফরম্যাটে রাখবো। শুধু ডেট ফরম্যাটে রাখার জন্য আমরা হচ্ছে ডিডি ইউজ করব, ডি ডি ইউজ করব।
তারপর ব্রেক ক্লোজ করে এন্টার প্রেস করলে এই যে আমাদের শুধুমাত্র 13 তারিখ চলে আসছে। ঠিক সেম মান্থের ক্ষেত্রে একই ফর্মুলা, ইকুয়াল টেক্সট, আমাদের একই ভ্যালু, কমা, যেহেতু মান্থ এই জন্য আমরা হচ্ছে এম ইউজ করবো। 3টা এম দিলে মান্থের নামের 3টা অক্ষর আসবে, আর যদি 2টা দিই শুধুমাত্র নাম্বারটা আসবে। আচ্ছা আমরা আপাতত নাম্বার দিলাম, তারপরে এন্টার দিলাম, তাহলে যে চলে আসছে কি 7। তারপর ইয়ারের এখানে টেক্সট, এই হচ্ছে আমার ভ্যালু, এবং ইয়ারের জন্য আমরা দিলাম 2টা ইয়ার, 2টা ওয়াই। এবার এন্টার প্রেস করলে 25। ঠিক আছে। তো এই মান্থের এখানে 7টা দেখেন, আমাদের ওইখানে কিন্তু 7 ছিল না, আমাদের এখানে কিন্তু নভেম্বর ডিসেম্বর এরকম প্রথম 3 ক্যারেক্টার ছিল। এই 3 ক্যারেক্টারের জন্য আমরা জাস্ট এখানে একটা এম বেশি দিয়ে দিব, তাহলে এই যে এটা এরকম চলে আসবে। আমি যদি এম যদি 4টা দেই, তাহলে যদি নভেম্বর হয় তাহলে পুরো নভেম্বর চলে আসবে। কিন্তু যদি 3টা দেই তাহলে নভেম্বরের শুধুমাত্র প্রথম 3টা অক্ষর আসবে, বাকি অক্ষরগুলো আসবে না। তো আমাদের ডিজায়ার অনুযায়ী আমরা যেরকম চাচ্ছি ওইরকম ভাবে দেবো। আমরা আপাতত এখন 3টা এম রাখে দিলাম। তারপর ইয়ারের এখানে চাইলে শুধু 25 রাখা যায়, অথবা 2025 এর জন্য আমরা 3টা বা 4টা ওয়াই ইউজ করতে পারি, যে 2025। ঠিক আছে, তাহলে আমার এতটুকু চলে আসলো। এই জিনিসটা সবসময় আমরা হাইট রাখবো, কারণ এইটা যেহেতু ফর্মুলা, এটা অটোমেটিক চলে আসবে। আমরা শুধুমাত্র ডেটের এখানে এন্ট্রি করবো। আমি যদি আরেকটা ডেট এন্ট্রি করি, সাপোজ আগামীকালকে ডেটটা এন্ট্রি করি, sorry, আগামীকালকে ডেটটা যদি এন্ট্রি করি, তাহলে কিন্তু এই যে আগামীকালকের ডেট, মান্থ, ইয়ার সবকিছু আমার এখানে চলে আসছে। তারপর আসে হচ্ছে গ্রুপ, আমরা গ্রুপটা এখানে এন্ট্রি করব। আমরা এখানে গ্রুপটা এন্ট্রি করব না, আমাদের হচ্ছে যে টেবিল নাম্বার, আমরা শুধু টেবিল নাম্বারটা এন্ট্রি করব। ওই অনুযায়ী হচ্ছে আমাদের গ্রুপ, কোন গ্রুপের টেবিল ওটা চলে আসবে। তার জন্য আমাকে আগে একটা টেবিল এবং গ্রুপ এবং টেবিলের কম্বিনেশনের একটা টেবিল তৈরি করতে হবে, যাতে ওই জায়গা থেকে আমি ফর্মুলা দিয়ে এখানে যে টেবিল এন্ট্রি করব ওই অনুযায়ী গ্রুপটা চলে আসবে। ঠিক আছে। তো আমরা এই জন্য একটা নতুন শিট নিয়ে নিলাম, যেখানে আমরা লিখলাম হচ্ছে গ্রুপ টেবিল। গ্রুপ টেবিল, এখানে কি কি থাকবে, আমাদের গ্রুপের নামগুলো মানে আগে থেকে এন্ট্রি করা থাকবে, এবং টেবিলের নামগুলো এন্ট্রি করা থাকবে। ঠিক আছে, আমি এখানে তারপর এটাকে হচ্ছে টেবিল ফরম্যাট আগে কনভার্ট করে নেব। সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল টি, এবং যেহেতু এটার একটা হেডার আছে, আমরা হেডার দিয়ে ওকে প্রেস করব। তারপর এটা চলে আসলো, আমাদের ড্রপ ডাউনটা আপাতত দরকার নাই, উঠাই দিলাম। তারপর এখানে আমরা কিছু গ্রুপ এবং টেবিলের নাম এন্ট্রি, আমরা এখানে কিছু গ্রুপের এবং টেবিলের নাম এন্ট্রি করে নিয়েছি। যেখানে আমরা দেখতে পাচ্ছি গ্রুপ ওয়ান এর কিছু টেবিল আছে, এই সবগুলো হচ্ছে গ্রুপ ওয়ান, এইগুলো হচ্ছে গ্রুপ টু, এবং এগুলো হচ্ছে গ্রুপ থ্রি। আমরা এরকম 3টা ভাগ করে কিছু কিছু টেবিল এখানে দিয়ে রাখছি। এখন আমাদের যে ডাটা শিট, এই ডাটা শিটের আমরা এখানে যে গ্রুপটা সিলেক্ট করব বা টাইপ করব, ওই গ্রুপ, ওই টেবিলের গ্রুপটা চলে আসবে। আমরা এখানে যে টেবিলটা টাইপ করব, তো আমরা চাই এখানে টেবিলটা যদি মনে করেন যে অ্যাকুরেট না হয়, আচ্ছা আমরা আপাতত একটা ফর্মুলা দিই, যে এখানে যে টেবিলটা দিব, সাপোজ আমরা এখানে টেবিল দিলাম টেবিল ওয়ান। ঠিক আছে, এই টেবিল ওয়ান এর আমার এখানে গ্রুপ কি, টেবিল ওয়ান এর গ্রুপ হচ্ছে ওয়ান। তো এই টেবিল ওয়ান এর গ্রুপটা আমরা এখন ফর্মুলার মাধ্যমে নিয়ে আসবো। কোন ফর্মুলা ব্যবহার করা যায়, আমরা কিন্তু চাইলেই ইজিলি ভিলুকাপ, ম্যাচ ইন্ডেক্স, এই ফর্মুলাগুলো ব্যবহার করতে পারি। তো আমার কাছে সবচেয়ে ম্যাচ ইন্ডেক্সটা ভালো মনে হয়, এই জন্য ম্যাচ ইন্ডেক্সটা ইউজ করি। আপনারা ভিলুকাপ অথবা এক্স লুকআপ ইউজ করতে পারেন। এক্স লুকআপটা সবার কম্পিউটারে অ্যাভেলেবেল না। ম্যাচ ইন্ডেক্স, এক্স লুকআপ ফর্মুলাটা সবার পিসিতে অ্যাভেলেবেল না, যার কারণে ম্যাচ ইন্ডেক্স ফর্মুলাটা ম্যাক্সিমাম পিসিতে সবার সব ভার্সনে এখন থাকে। এই জন্য ম্যাচ ইন্ডেক্স ফর্মুলাটা আমরা এখানে ইউজ করি। হচ্ছে ইন্ডেক্স রেফারেন্স অ্যারে, যেই যে জিনিসটা আমরা হচ্ছে রিটার্ন চাচ্ছি, ওইটার অ্যারেটা হচ্ছে আমরা ওই রেফারেন্সে দেব। তাহলে আমরা কি রিটার্ন চাচ্ছি, গ্রুপ, তাহলে গ্রুপের রেফারেন্স অ্যারেটা কোথায়, গ্রুপের অ্যারেটা হচ্ছে আমাদের এই জায়গায়। তারপর এখান থেকে দিলাম হচ্ছে কমা, ম্যাচ লুকআপ ভ্যালু, আমরা যে জিনিসটা দিয়ে খুঁজতে যাচ্ছি, আসলে অ্যাকচুয়ালি হচ্ছে আমরা টেবিল নাম্বার দিয়ে খুঁজতে যাচ্ছি, এই জন্য আমরা টেবিল সিলেক্ট করে দিলাম। তারপর কমা, লুকআপ অ্যারে, এই যে টেবিলটা এটা কোন অ্যারেতে আছে, আমার এইখান থেকে টেবিলের এই অ্যারেতে আছে, এখান থেকে যেই টেবিলটা, ওই টেবিলটা খুঁজে ওই অনুযায়ী গ্রুপটা হচ্ছে সে আমাকে কি করবে, রিটার্ন করবে। তারপর জিরো,
ডাবল ব্রেকেট এন্টার প্রেস করলে হচ্ছে আমাদের এখানে কি চলে আসছে, গ্রুপ 1 চলে আসছে। এখন টেবিল 1 গ্রুপ 1, আমরা যদি টেবিল 2 দেই তাহলে কি চলে আসবে, এটাও গ্রুপ 1। তাহলে আমরা গ্রুপ 2 এর একটা দেখি, টেবিল 16। গ্রুপ 2 এর হচ্ছে টেবিল 16, আমরা হচ্ছে এখান থেকে টেবিল 16 যদি লিখি তাহলে কিন্তু এই যে গ্রুপ 2 চলে আসছে। ঠিক আছে, ওকে। এই যে এখানে একটা নট অ্যাপ্লিকেবল আসছে কেন, কারণ এখানে আমার কিছু নাই, যার কারণে নট অ্যাপ্লিকেবল আসছে। যেহেতু এটা একটা ইরর, সো আমরা এখানে ইরর হ্যান্ডলিংটা ইউজ করতে পারি, ইফ ইরর ফর্মুলাটা ব্যবহার করি, যেটা আমরা অনেকবার দেখছি। তো আমরা ফর্মুলাটার আগে শুধুমাত্র ইফ ইররটা টাইপ করে একদম লাস্টে থেকে কমা দিয়ে ডাবল কোটেশন দিয়ে ব্রেকেট ক্লোজ করে যদি এন্টার দিই, তখন কিন্তু আমার এটা আসবে না। মানে এই ডাবল কোটেশনের ভিতরে যেহেতু ফাঁকা বা কিছু নাই, এই জন্য আমার এখানে খালি আসতেছে। এই ফর্মুলাগুলো কিন্তু আমরা এক্সপ্লেন অলরেডি করে আসছি, যার কারণে আমি এখন আর এক্সপ্লেন করতেছি না। আর আপনাদের কোথাও যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে বলবেন, কেমন? হুম। ওকে, তাহলে আমার গেল এটা। এখন আমরা চাইলে এখানে কিন্তু আরেকটু কাজ করতে পারি, যে এই যে টেবিল, হ্যাঁ, এই টেবিলের এখানে তো আমার টেবিল নাম্বারটা ম্যানুয়ালি লিখতে হচ্ছে। সাপোজ আমি এইভাবে লিখলাম টেবিল 01, হ্যাঁ। এখন কেন আসতেছে না, কারণ টেবিল 01টা কিন্তু আমার এখানে নাই, আমার এখানে আছে টেবিল হাইপেন তারপর 01। তো এক্স্যাক্টলি তো আমার ওই লেখাটা লিখতে হবে না, হয়তো আমার তো ফর্মুলা আসবে না, তাই না? তো আমরা কি করতে পারি, একদম এক্স্যাক্টলি নিয়ে আসার জন্য আমরা কিন্তু এখানে ড্রপ ডাউন মেনু ইউজ করতে পারি। যে কি, আমার এই যে টেবিলের মধ্যে যে ডাটাগুলো আছে এগুলো অটোমেটিক্যালি ড্রপ ডাউন হয়ে আমার এখানে চলে আসবে। আমি শুধুমাত্র কি করব, সিলেক্ট করে দেব। ঠিক আছে, এই জিনিসটা করার জন্য কি করতে হবে, প্রথমে আমাকে টেবিলের এই যে এই কালো অংশটা আসার পরে এখান থেকে সিলেক্ট করতে হবে। প্রথমে আমরা এই জায়গার মধ্যে এরকম একটা সিস্টেম আচ্ছা। করব, যে এখানে ক্লিক করলে আমার ওই লিস্টটা শো করবে, ওই জায়গা থেকে আমি একটা সিলেক্ট করে দেবো, হ্যাঁ। তো এই জন্য আমরা এই এখান থেকে এটা সিলেক্ট করব, তারপর ডেটাতে যাব, এখান থেকে ডেটা ভ্যালিডেশনে আসার পর এখান থেকে এই যে অ্যালাউ এর এখান থেকে হচ্ছে আমরা লিস্টে ক্লিক করব। ঠিক আছে, লিস্টে ক্লিক করার পর লিস্ট, আমাদের এখানে হ্যাঁ। সোর্স চাবে, যে আমি কোন সোর্সের লিস্টটা এখানে আনতে চাচ্ছি। সোর্সে নিয়ে আসার জন্য এই যে অ্যারো চিহ্নটা দেখা যায়, অ্যারো চিহ্নের মধ্যে অ্যারো ক্লিক করব। সিম্বলটা। অ্যারো চিহ্নিত ক্লিক করার পর আমরা হচ্ছে চলে যাব এই যে এখানে রেখেই আমরা আমাদের ওই গ্রুপ টেবিলে চলে যাব এবং এখান থেকে এই যে টেবিলটা সিলেক্ট করে দেবো। তাহলে এই যে দেখেন এখানে আমার এটা নিয়ে নিছে গ্রুপ টেবিল, এই যে সেই সোর্স, এই সোর্সটা নিয়ে নিছে। তারপর আবার আমরা এই অ্যারো চিহ্নতে ক্লিক করব, আমার আগেরটা চলে আসবে। এবার জাস্ট আমরা ওকে প্রেস করব। ওকে প্রেস করলে দেখবেন আমাদের এই সেলগুলোর পাশে একটা ড্রপ ডাউন চিহ্ন চলে আসছে। এটার মধ্যে যদি আমি ক্লিক করি, এই যে আমার ওই হুম। জায়গায় যে যে টেবিলগুলো ছিল ওই টেবিলগুলো আমার এখানে চলে আসছে। এখন জাস্ট আমি আসবো, আমার যে টেবিল ওই টেবিলটা জাস্ট সিলেক্ট করে দেবো, আমার গ্রুপ চলে আসবে। এখন আমি যদি কোনো রং ডাটাও এন্ট্রি করি, সাপোজ আমি এরকম লিখলাম টেবিল, হ্যাঁ, আবার লিখলাম 01, তাহলে কি হবে, আমার এই ডাটাটার এন্ট্রি হবে না, আমাকে একটা মেসেজ দিবে যে দ্য ভ্যালু ডাজ নট ম্যাচ দ্য ডাটা ভ্যালিডেশন। হ্যাঁ, আমি যে ডাটা ভ্যালিডেশন করছিলাম, মানে যে যে ডাটাগুলো আমি সিলেক্ট করে দিয়েছিলাম, শুধুমাত্র ওই ডাটাগুলো আমি এখানে এন্ট্রি করতে এটা পারবো, এখানে নাই। ওইগুলো ব্যতীত অন্য কোনো ডাটা এন্ট্রি করতে পারবো না। আমি চাইলে টাইপ করে দিতে পারবো অথবা সিলেক্ট করে দিতে পারবো। এখন আমি যদি টাইপ করে দিই ওই আমাদের ওই টেবিলের মতো, যে টেবিল, তারপর একটা হাইপেন, তারপর স্পেস 01, এ দেখেন এবার কিন্তু নিয়ে নিছে। ঠিক আছে, আমরা এইভাবে চাইলে টাইপ করে হুম। দিতে পারি অথবা সিলেক্ট করে দিতে পারি। তাহলে আমাদের যখন কাজ করব তখন আমাদের ভুল কোনো ডাটা এন্ট্রি হওয়ার সম্ভাবনা খুব কমে যাবে, কোনো ভুল ডাটা সম্ভাবনা কম একদমই থাকবে। কমে যাবে। ঠিক আছে, তারপর বাকি যে কাজগুলো, এগুলো হচ্ছে আমাদের ক্যালকুলেশনের কাজ। যেমন টোটাল ফাইন্ডিংস, আমাদের এখানে ফাইন্ডিংস গুলো হচ্ছে এই যে সকল ফাইন্ডিংস গুলো, এই যেখানে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে এই যে কালার করা আছে, এই সবগুলো হচ্ছে আমাদের ফাইন্ডিংস। হ্যাঁ, মানে হচ্ছে আমরা যে অডিট করতেছি সেই অডিটের যা যা সমস্যা, ওই সবগুলোর মানে কমন সমস্যাগুলোই হচ্ছে এখানে, কমন না ম্যাক্সিমাম সমস্যাগুলো এখানে তুলে ধরা হয়েছে। মানে এই সমস্যাগুলি ম্যাক্সিমাম সময় পাওয়া যায়। তো এই আমরা যখন অডিট করব, যেই ফাইন্ডিংসটা পাবো শুধু ওই ফাইন্ডিংস এর এখানে 1 লিখে দেব। ধরেন আমি এই ফাইন্ডিংসটা পাইছি, হ্যাঁ, এই ফাইন্ডিংসটা পাইছি, আমি এখানে 1 লিখলাম। তারপর এখানে এই ফাইন্ডিংসটা পাইছি, আমি এখানে 1 লিখলাম। এই ফাইন্ডিংসটা পাইছি, আমি এখানে 1 লিখলাম। আমি আরো কিছু দেই বোঝার সুবিধার্থে, এই ফাইন্ডিংসটা পাইছি, আমি এখানে অন দিলাম। ঠিক আছে, এরপর এখন টোটাল ফাইন্ডিংস কত হয়েছে আমি কিভাবে বের করবো, আমার ওই যে ইন্টায়ার
যা যা ছিল ফাইন্ডিংস গুলো, সবগুলোর ফাইন্ডিংস গুলো হচ্ছে সাম করে তারপর আমাকে যোগ করে দিবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি ফর্মুলাটা ব্যবহার করব? সামের ফর্মুলাটা ব্যবহার করব। লিখবো হ্যাঁ, হচ্ছে ইকুয়াল সাম, সাম দিয়ে হচ্ছে আমরা জাস্ট এই পুরো একটা রো সিলেক্ট করে নেব, যতটুকু আমাদের এই যে পুরো একটা রোই কিন্তু সিলেক্ট করছি, আপনারা ভুলেও দুইটা রো সিলেক্ট করতে চান না। ঠিক আছে, তারপর আমাদের যদি কিবোর্ড থেকে এন্টার প্রেস করি বাকি এগুলোর ফর্মুলা অটোমেটিক্যালি নিয়ে নিবে। তাহলে আমার এখানে এটা হচ্ছে 4 ফাইন্ডিংস, এখানে 1 ফাইন্ডিংস, আমরা এখানে আরো একটা অ্যাড করে দিলাম 2 ফাইন্ডিংস। ঠিক আছে, তাহলে আমাদের টোটাল ফাইন্ডিংসটা চলে আসলো। এখন এখানে আমাদের হচ্ছে ডিভাইড করেছে প্রোডাক্ট সেফটির কয়টা ফাইন্ডিংস আসছে, কিউএমএস এর পার্ট থেকে কয়টা ফাইন্ডিংস আসছে, তাহলে এটা আমরা বুঝবো কিভাবে কোনগুলো প্রোডাক্ট সেফটির পার্ট, কোনগুলো হচ্ছে কিউএমএস এর পার্ট, তাই না? তো আপনাকে ওই ফাইন্ডিংস গুলো দেখে হুম, আইডেন্টিফাই করতে হবে যে কোনগুলো কোনগুলো প্রোডাক্ট সেফটি আর কিউএমএস এর পার্ট। আমি যদি আগের ফাইলটাতে যাই যেটা আমরা আসলে তৈরি করতে যাচ্ছিলাম, তাহলে এখানে আমরা আসলে দেখতে পাবো, তাহলে এই যে আমাদের আগের ফাইলটার মধ্যে মানে দেখতে এটার জন্য পাবো এই আলাদা যে একটা আমাদের টেবিল নিতে হবে নাকি? প্রোডাক্ট সেফটির এই যে এই প্রথম যেই অংশগুলো ছিল এগুলো আমাদের প্রোডাক্ট সেফটির, যেখানে এভাবে ভাগ করা ছিল যে হ্যাঁ এগুলো হচ্ছে আমাদের প্রোডাক্ট সেফটির, আর বাকি যে পোর্শনটা ছিল ওই পোর্শনটা ছিল হচ্ছে আমাদের কিউএমএস এর পার্ট। প্লাস হচ্ছে ওই কিউএমএস এর পার্ট গুলোর মধ্যে আবার দেখেন কয়েকটা ভাগ করা আছে, যেমন রিল্যাক্সেশন স্ট্যাটাস, রিমেনিং স্ট্যাটাস, হ্যাঁ রিপোর্টস এর কিছু পার্ট ছিল, হ্যাঁ তারপর হচ্ছে হাউসকিপিং এর কিছু পার্ট। এই পার্ট গুলো হচ্ছে ভাগ করে দেওয়া। তো এই পার্ট গুলো আমরা আমাদের ওই ফাইলের মতো আমরা ভাগ করে দিই। দেখি প্রথমে ফিউজিং পর্যন্ত হচ্ছে আমাদের প্রোডাক্ট সেফটির পার্ট। ঠিক আছে, তো আমরা উপর থেকে একটা রো অ্যাড করে নেই, কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস বাটন প্রেস করে। প্রথম 5টা ছিল হচ্ছে আমাদের প্রোডাক্ট সেফটি, তাই না? প্রোডাক্ট সেফটি জানতো ভাই, ফিউজিং পর্যন্ত ছিল কথা প্রোডাক্ট শোনা যায়? সেফটি, আমরা এটা মার্চ করে ফেললাম। তারপরে হচ্ছে আমাদের যে এরিয়া গুলো ছিল আমরা দেখি ওই জায়গা থেকে দেখে দেখে ওইটা কমপ্লিট করি। রিল্যাক্সেশন স্ট্যাটাস ছিল হচ্ছে রিল্যাক্সেশন থেকে সিঙ্গেজ পর্যন্ত। এই শান্ত ভাই, জি বলেন। আমরা কিউএমএস এর সবগুলো পোর্শন এখানে ইন্টি করে ফেলছি। এখন সবগুলোর একসাথে করে মার্চ করে দিই। আরেকটা কলাম রো নিয়ে নিই। পুরো পার্টটা হচ্ছে কিউএমএস এর। এখানে আপনার কোম্পানি নেম, অ্যাড্রেস, যা যা ইনফরমেশন আছে চাইলে এগুলো দিতে পারেন, এখানে লোগো দিতে পারেন। তাহলে কিন্তু এখন মোটামুটি আমাদের প্রোডাক্ট সেফটি এবং কিউএমএস এর পার্টটা আলাদা হয়ে গেছে। এখন যদি আমি
কিউএমএস এর যেই প্রোডাক্ট সেফটির যে টোটাল ফাইন্ডিংসটা ওইটাই কিন্তু আলাদা করতে পারবো ইজিলি। ইকুয়াল সাম দিয়ে আমাদের যে এই যে প্রোডাক্ট সেফটি হচ্ছে আমরা এতটুকু রাখছিলাম, এতটুকুকে সাম করে দিলাম, তাহলে এতটুকু হচ্ছে প্রোডাক্ট সেফটি চলে আসলো। এবং কিউএমএস এরটাও সেম ইকুয়াল সাম দিয়ে আমাদের যেহেতু এখান থেকে বাকি পোর্শনটা হচ্ছে কিউএমএস এর, সো আমরা এত বাকিটুকু সিলেক্ট করে দিলে আমাদের এটা কিউএমএস এর পার্টটা কিন্তু সাম হয়ে নিয়ে নিছে। বাস আমাদের মোটামুটি টেবিলের স্ট্রাকচার এখানেই শেষ। এখন থেকে হচ্ছে আমরা চাইলে এই টেবিলের মধ্যে ডাটা এন্ট্রি করতে পারবো। এই ডাটাটাকে হচ্ছে পরবর্তীতে আমরা পিভট টেবিল করব, পিভট টেবিল করে তার থেকে হচ্ছে চার্ট তৈরি করব, চার্ট তৈরি করে এরকম একটা ড্যাশবোর্ডে আস্তে আস্তে নিয়ে আসবো। ঠিক আছে? তো কারো কি কোথাও বুঝতে সমস্যা আছে বা কোনো প্রশ্ন আছে? হ্যালো, হ্যালো। আপনি বলতেছেন আপনাদের কি কারো কোনো কোশ্চেন দেখতেছি আছে? এখন কথা কাজ বলতে করতে পারেন। গেলে বোঝা যাবে, এখন কাজ করতে গেলে বোঝা যাবে কি সমস্যা। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা এটা প্র্যাকটিস করেন। আর এর আগে একটা ছিল, গত ক্লাসের যেটা ছিল ওইটা প্র্যাকটিস করতে পারলে আপনাদের জন্য এটা অনেক ইজি হয়ে যাবে, কারণ ওই গত ক্লাসেরটার মধ্যে আরো অনেক কিছু ডিটেলসে আমরা আরো আলোচনা করছি। তো ওই জন্য আজকে